বর্তমানে যে ভূমি আইন আছে এই ভূমি আইনের মাধ্যমেই তিনটি কারণে এখন থেকে কন্যারা সকল সম্পত্তি লাভ করতে পারবে। এক্ষেত্রে পৈতৃক সূত্রে পাওয়া যে সম্পত্তি আছে, কন্যারা পূর্বে সকল সম্পত্তি না পেলেও এখন থেকে এই তিনটি কারণে কন্যারা চাইলেই তাদের পৈতৃক সম্পত্তি পরিপূর্ণভাবে লাভ করতে পারবে। সাধারণত আমরা সকলেই জানি যে পৈতৃক সূত্রে পাওয়া যে সম্পত্তি বা অন্য দিক থেকে কন্যারা যখন সম্পত্তি পায় তাদেরকে সমস্ত সম্পত্তি প্রদান করা হয়নি, তাদেরকে কিছু অংশ প্রদান করা হয়েছে। তবে এই তিনটি কারণে এখন থেকে কন্যারা সকল সম্পত্তি লাভ করতে পারবে। আমরা মুসলিম ফারাইজ যদি অ্যানালাইসিস করি তাহলে দেখি যে মুসলিম ফারাইজ অনুযায়ী যদি কোনো পিতা মারা যায়, সেক্ষেত্রে উনি যে সম্পত্তি রেখে মারা যাচ্ছে সেই সম্পত্তির যদি একজন কন্যা সন্তান হয় এবং সেই কন্যা সন্তানের সাথে যদি পুত্র সন্তানও থাকে তাহলে পুত্র সন্তান এবং কন্যা সন্তান মিলে সম্পত্তি পায়। এক্ষেত্রে আনুপাতিক হারে তাদের ভিতরে এই সম্পত্তি বণ্টিত হয়ে থাকে। এমত অবস্থায় যদি এক পুত্র এক কন্যা সন্তান থাকে তাহলে আরও অন্য যদি ওয়ারিশ থাকে নির্ধারিত অংশীদার, সেই নির্ধারিত অংশীদারদের মাঝে সম্পত্তি বন্টনের পরে যে আসাবা সম্পত্তি বা অবশিষ্ট সম্পত্তি থাকে সেখান থেকে পুত্র কন্যাদের ভিতরে সম্পত্তি বন্টন হয়। এক পুত্র 2 ভাগ পায় আর এক কন্যা পায় 1 ভাগ, এভাবে 3 ভাগে বিভক্ত করে ওই সম্পত্তি বন্টন করা হয়ে থাকে। যদি পুত্র কন্যা আরো বেশি থাকে সেক্ষেত্রে পুত্রদের সংখ্যা যদি 2 জন হয় তাহলে 2 পুত্র সমান 4 ভাগ সম্পত্তি পাবে, আর কন্যা যদি 2 জন বা 3 জন হয় তাহলে কন্যাদের 1-1 হারে এভাবে ধরতে হবে। এভাবে মূলত 2 পুত্র 3 কন্যা যদি হয় তাহলে 7 ভাগে বিভক্ত করার পর 2 পুত্র 2 4 ভাগ সম্পত্তি পাবে আর 3 কন্যা মিলে পাবে 3 ভাগ সম্পত্তি। এইভাবে মূলত সম্পত্তি বন্টন করতে হয়। এমনকি মায়ের দিক থেকে পাওয়া যে সম্পত্তি, সেই মায়ের সম্পত্তি যদি পুত্রকন্যা পায় সেক্ষেত্রে পুত্রকন্যারা নিজেদের ভিতরে এইভাবে আনুপাতিক হারে বন্টন করে নেবে। অনেক জায়গায় এটা মনে করা হয় বা ধারণা করে অনেকে যে মায়ের সম্পত্তি হয়তো পুত্রকন্যা সমান পায়। আসলে বিষয়টি এরকম না। পুত্র যতটুকু পাবে মায়ের সম্পত্তি সেম ততটুকুই কন্যাও পাবে। অর্থাৎ এখানে পিতার সম্পত্তি পুত্র যেভাবে পায় মায়ের সম্পত্তি পুত্র সেই হিসাবে পাবে, আবার পিতার সম্পত্তি কন্যা যেভাবে পায় মায়ের সম্পত্তি কন্যা সেভাবে পায়। অর্থাৎ পুত্র সবসময় 2 অনুপাতে পাবে আর কন্যা পাবে 1 অনুপাতে। এরপর আরো অন্যান্য যে অংশীদার আছে বা অন্যান্য যারা আছে তাদেরকে অংশ প্রদান করার পর মূলত পুত্র কন্যাদের ভিতরে সম্পত্তি বন্টন করতে হয়। এক্ষেত্রে এক্ষেত্রে এমন আবার কোনো সময় দেখা যায় যে শুধুমাত্র কন্যা সন্তান আছে কিন্তু পুত্র সন্তান নেই। এক্ষেত্রে কন্যা সন্তান একজন হলে মৃত ব্যক্তির যে সম্পত্তি সেই সম্পত্তির অর্ধেক সম্পত্তি কন্যা সন্তান পায়, আর বাকি সম্পত্তি আসাবাধারী বা অবশিষ্ট ভোগী যারা যেমন ভাই বোন আছে তাদের ভিতরে বন্টন হয়ে যায়। আবার যদি একাধিক কন্যা সন্তান থাকে তাহলে একাধিক কন্যা সন্তান 3 ভাগে 2 ভাগ সম্পত্তি পায়, আর বাকি সম্পত্তি অন্যান্য যে আসাবাধারী বা অবশিষ্ট ভোগী আছে তাদের ভিতরে বন্টন হয়ে যায়। তাহলে এভাবে মূলত সম্পত্তি বন্টিত হয়ে থাকে। তবে এখানে যেহেতু 3টি কারণের কথা বলা হচ্ছে, তাহলে কোন সেই 3টি কারণ যে 3টি কারণে এখন থেকে কন্যারা সমস্ত সম্পত্তি লাভ করতে পারবে এবং মৃত ব্যক্তির সম্পত্তি সেটা পিতার সম্পত্তি হোক বা মায়ের সম্পত্তি হোক আর বাইরে যাবে না, বা কোনো ব্যক্তি চাইলে ওই সম্পত্তি আর কন্যার কাছ থেকে বের করে নিতে পারবে না। আজকের এই ভিডিওতে মূলত এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। 1 নম্বরে যে কারণে এখন থেকে কন্যা সন্তানরা সমস্ত সম্পত্তি লাভ করতে পারবে সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার পর উনি যতটুকু সম্পত্তি রেখে যাবে ততটুকু সম্পত্তির ভিতরে যদি শুধুমাত্র ওনার স্ত্রী থাকে এবং কন্যা থাকে আর ওনার যদি নিকটবর্তী কোনো আত্মীয় স্বজন না থাকে, এই নিকটতম আত্মীয় বলতে যেমন ভাই বোন বা ভাইয়ের ছেলে মেয়েরা বা চাচা এরা যদি না থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তির সমস্ত সম্পত্তির ভিতরে ওই স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ সম্পত্তি। স্ত্রীকে 8 ভাগের 1 ভাগ সম্পত্তি দান করার পর যে অবশিষ্ট সম্পত্তি তৈরি হবে সেই অবশিষ্ট সম্পত্তিটা কন্যা পাবে। এক্ষেত্রে কন্যার কোনো সম্পত্তি কমবে না, যতটুকু সম্পত্তি থাকবে স্ত্রীকে দান করার পর সমস্ত সম্পত্তি কন্যা পেয়ে যাবে। অন্যান্য যে দূরবর্তী আত্মীয় স্বজন তারা কখনো এসে সম্পত্তির ভিতরে ভাগ নিতে পারবে না বা সম্পত্তি চাইলেও পাবে না। কেননা এখানে আসাবা হিসেবে নিকটবর্তী যে 12টা শ্রেণীর কথা বলা হয়েছে তাদের ভিতরে যদি কেউ না থাকে তাহলে অবশিষ্ট ভোগী হিসেবে আর কেউ এসে সম্পত্তি নিতে পারবে না, শুধুমাত্র কন্যাই সমস্ত সম্পত্তি পেয়ে যাবে। এক্ষেত্রে একজন কন্যা হলেও সমস্ত সম্পত্তি পাবে, আবার একাধিক কন্যা হলেও সমস্ত সম্পত্তি পাবে। দ্বিতীয় যে কারণে সমস্ত সম্পত্তি কন্যা দ্বারা লাভ করতে পারবে সেই কারণটি হচ্ছে পিতা জীবিত থাকা অবস্থায় উনি যদি ওনার সমস্ত সম্পত্তি কন্যাদের নামে যদি রেজিস্ট্রেশন করে দেয় তাহলে তো অবশ্যই কন্যারা পাচ্ছেই। এক্ষেত্রে অনেকে বলে যে কন্যাদের নামে আপনি সম্পত্তি রেজিস্ট্রি করে দেন তাহলে আপনার সম্পত্তি নেওয়ার কোনো চিন্তা করা লাগবে না, আপনি মারা যাওয়ার পর আপনার সম্পূর্ণ সম্পত্তিটি কন্যারাই পাবে। তবে এটাতে অনেক ঝুঁকি আছে। কেননা আপনি জীবিত থাকা অবস্থায় যদি আপনার সমস্ত সম্পত্তি কন্যাদের নামে রেজিস্ট্রেশন করে দেন সেক্ষেত্রে আপনি কিন্তু কন্যাদের উপরে নির্ভরশীল হয়ে পড়লেন।
এমত অবস্থায় মানুষের মন মানসিকতা সবসময় একরকম থাকে না। যদি কখনো আপনার কন্যার মন মানসিকতা আপনার প্রতি যদি খারাপ মনোভাব চলে আসে বা বিরূপ মনোভাব চলে আসে, বা তার প্রতি যদি আপনার প্রতি দায়িত্ব জ্ঞানহীনতা চলে আসে, বা আপনার প্রতি যদি সে দায়িত্ব অবহেলা করে, সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলেও কোনোভাবে ওই কন্যাকে আর প্রেশার ক্রিয়েট করে বা কোনোভাবে ভয় ভীতি দেখিয়ে আপনি কিন্তু তার থেকে বাড়তি যে সেবা বা দায়িত্ব সেটা পাবেন না। কেননা আপনার হাতের যে শক্তি ছিল সেই শক্তি তো আপনি তাকে দিয়ে দিয়েছেন। এই কারণে কখনো অন্যের উপরে নির্ভরশীল না হয়ে আপনি জীবিত থাকা অবস্থায় আপনার সম্পত্তি কন্যাকে রেজিস্ট্রেশন করে দেবেন না। তবে এক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে যে উপায়টি আছে সেই উপায়টি হচ্ছে, আপনি যদি মনে করেন যে আপনার সম্পত্তি আপনি মারা যাওয়ার পর শুধুমাত্র কন্যাই পাবে এবং অন্য কোনো ওয়ারিশ পাবে না, সেক্ষেত্রে আপনার ভাই বোনেরা আছে বা আপনার ভাই ছেলেরা আছে তারাও পাবে না। এক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে আপনার সমস্ত সম্পত্তি আপনি কন্যাদের নামে কন্ডিশনযুক্ত দান করে দিতে পারেন। যদি কন্ডিশনযুক্ত দান করে দেন, সেক্ষেত্রে আপনার হাতের কিন্তু শক্তি থেকেই যাচ্ছে। অর্থাৎ আপনি চাইলে যে কোনো সময় আপনার প্রতি যদি আপনার কন্যা বা আপনার কন্যার জামাই যারা আছে বা তাদের ছেলে মেয়েরা, আপনার নাতিপুতিরা যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, সেক্ষেত্রে আপনি কিন্তু সেই সম্পত্তি আপনার যে কন্ডিশন করা বা আপনি যে শর্তযুক্ত দান করেছেন বা হেবা করেছেন, এটা উল্লেখ করার মাধ্যমে আপনি কিন্তু চাইলে ওই সম্পত্তি যে কোনো সময় আপনি রিটার্ন করে নিতে পারবেন। এই ভীতিটা যদি তাদের ভিতরে আপনি তৈরি করে দিতে পারেন, সেক্ষেত্রে তারাও কিন্তু আপনার প্রতি কখনো দায়িত্ব জ্ঞানহীনতা দেখাবে না, বা আপনার প্রতি যে কর্তব্য সেটা তারা সঠিকভাবে পালন করবে এবং আপনাকে সবসময় ভালো চোখেই তারা দেখবে। কেননা আপনি তাদের সম্পত্তি দান করলেও সেটা কিন্তু পরিপূর্ণভাবে এখনো দান হয়নি। কেননা আপনি তাদেরকে হস্তান্তর করেননি সম্পত্তি, তাদেরকে সম্পত্তি বুঝিয়ে দেননি, দখল বুঝিয়ে দেননি এবং সম্পত্তি আপনার দখলেই রেখেছেন। কেননা হেবার অন্যতম কন্ডিশন হচ্ছে, আপনি যখন দান করবেন তখন অবশ্যই আপনি দান করছেন এবং যে গ্রহণ করবে সে গ্রহণ করবে, আবার দখলও তাকে বুঝিয়ে দিতে হবে। আর এখানে তো আপনি কন্ডিশন উল্লেখ করেই দিয়েছেন যে আপনার সন্তান যদি আপনার প্রতি খারাপ ব্যবহার করে বা যদি কোনোভাবে আপনি যদি বোঝেন যে আপনি যে উদ্দেশ্যে দান করেছেন সেই উদ্দেশ্যে তাদের দ্বারা সাধিত হচ্ছে না, সেক্ষেত্রে আপনি চাইলে এই সম্পত্তি আবার রিটার্ন নিতে পারবেন। তাহলে কিন্তু আপনি এভাবে যদি দান করেন, তাহলে আপনি মারা যাওয়ার পর ওই সম্পত্তির মালিক আপনার সন্তান হয়ে যাবে, আপনার কন্যা সন্তান হয়ে যাবে। এমন অবস্থায় অন্য কোনো ওয়ারিশ আপনার কন্যা থেকে ওই সম্পত্তি ছিনিয়ে নিতে পারবে না, ওই সম্পত্তি থেকে আপনার কন্যাদেরকে বিতাড়িত করতে পারবে না। তৃতীয় যে কারণে কন্যারা সকল সম্পত্তি লাভ করবে সেটি হচ্ছে, আপনি যদি জীবিত থাকা অবস্থায় মনে করেন যে আপনার সমস্ত সম্পত্তি কন্যারা পাবে, অন্য কোনো ওয়ারিশকে আপনি দিবেন না বা অন্য কোনো ওয়ারিশ পর্যন্ত পৌঁছাতে দেবেন না, সেক্ষেত্রে আপনি আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে আপনি আপনার কন্যাদের নামে উইল করে যেতে পারেন বা ওসিয়ত করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই আপনি একটি উইলনামা বা ওসিয়তনামা দলিল করে দিতে পারেন। সেই উইলনামা বা ওসিয়তনামা দলিলে আপনি সমস্ত সম্পত্তি আপনার কন্যাদের নামে করে দিবেন। এমত অবস্থায় আপনি মনে রাখবেন যে আর এই উইল বা ওসিয়তনামাটা কিন্তু আপনি মারা যাওয়ার পর কার্যকর হবে। বাংলাদেশ আইন অনুযায়ী কিন্তু ওসিয়তনামাটা কার্যকর আছে, তবে এক্ষেত্রে আপনাকে দলিল করে দিতে হবে, আর এই দলিলটা আপনি মারা যাওয়ার পর কার্যকর হবে। আর আপনি ওসিয়তনামা দলিল করে দিলেই যে আপনার সন্তানটা সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে তা নয়, আপনি যতদিন জীবিত থাকবেন ওই সম্পত্তির মালিক আপনিই থাকবেন। এই কারণে আপনি যদি মনে করেন যে আপনার সমস্ত সম্পত্তি কন্যারা লাভ করুক, সেক্ষেত্রে আপনি অবশ্যই কন্যাদের ভিতরে ওসিয়ত বা উইল করে দিতে পারেন। তো এই তিনটা পদ্ধতি অবলম্বন করতে পারলে বর্তমান যে আইন আছে, এই বর্তমান যে শস্য আইন বা বর্তমান যে ভূমি আইন বা হচ্ছে আপনার বাংলাদেশে চলমান রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যে আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে, এই আইনও কিন্তু আপনি মারা যাওয়ার পর আপনার সমস্ত সম্পত্তি কন্যারাই লাভ করবে, অন্য কোনো ওয়ারিশ ওই সম্পত্তির ভাগ পাবে না।